আমরা স্ট্যাম্প অফ ম্যাটেরিয়ালসের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে বিম। বিমের মধ্যে সাধারণভাবে স্থাপিত বিম। সাধারণভাবে স্থাপিত বিম হলো যে বিমের দুটি মুক্ত প্রান্তে দুটি সাপোর্ট থাকবে, তাকে সাধারণভাবে স্থাপিত বিম বলে। এক কথায় এটা একটা বিম। বিম মানে কি? আনুভূমিক মেম্বার বা আনুভূমিক কাঠামো। ঠিক আছে, এখন এখানে একটা বিন্দু দিলাম এ, এখানে একটা বিন্দু দিলাম বি। তাহলে এ হলো মুক্ত প্রান্ত, বি হলো মুক্ত প্রান্ত। মানে মুক্ত প্রান্ত বলতে বোঝায় দুই দিকে দুইটা প্রান্ত। ঠিক আছে, তাহলে একটা এ আরেকটা কি বি। এখন দেখো এ বিন্দুতে একটা সাপোর্ট নিছি। সাপোর্ট মানে কলাম হতে পারে, পিলার হইতে পারে, মানে যেটা কাঠামোকে ধরে রাখবে। আর বি বিন্দুতে আরেকটা সাপোর্ট নিছি। তাহলে দুই বিন্দুতে কয়টা সাপোর্ট নিলাম? দুইটা। এবং দুইটা সাপোর্টে কি মুক্ত প্রান্তে আছে। তাইলে যে বিমের দুটি মুক্ত প্রান্তে দুটি সাপোর্ট থাকবে তাকে কি বলে? সাধারণভাবে স্থাপিত বিম বলে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারেন। তারপরে 2 নম্বর হলো ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম হলো ক্যান্টিলিভার বিমের এক প্রান্ত থাকবে মুক্ত, আরেক প্রান্ত থাকবে আবদ্ধ। এক কথায় ক্যান্টিলিভার বিমের এক প্রান্তে একটি আবদ্ধ সাপোর্ট থাকবে বা ফিক্সড সাপোর্ট থাকবে। ঠিক আছে, মূল কথা হলো সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে সাপোর্ট থাকে কয়টা? দুইটা। মানে দুই ভাই, এখানে যত লোডই আসুক না কেন দুই ভাই কি করবে? ভাগাভাগি করে বন্টন করবে। কিন্তু ক্যান্টিলিভার বিম হলো বাপের এক পোলা, মানে যত লোড হোক না কেন একাই বহন করতে হবে, আর কেউ বহন করবে না। লোড যদি কম হয় তাও বহন করবে, বেশি হলেও কি বহন করবে। এক কথায় বাপের এক পোলা, ভালোটা হইলেও বহন করতে হবে, খারাপটা হইলেও কি বহন করতে হবে। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? তাহলে ক্যান্টিলিভার বিম হলো। আচ্ছা, আপাতত এই দুইটাই লাগে, এই দুইটার বাইরে থাকে না। দুইটা বিমই দিলাম, নতুন কোনো বিম দিই না। বিম সাধারণত 5 প্রকার। ঠিক আছে, সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, অবিচ্ছিন্ন বিম, ঝুলন্ত বিম, আবদ্ধ বিম। এই হলো 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে পরীক্ষায় সাধারণত এই দুইটা বিমই থাকে। এটা হলো সাধারণভাবে স্থাপিত বিম, আরেকটা কি ক্যান্টিলিভার বিম। এই জন্য দুইটাই দেখাইলাম। এরপরে আরেকটা আছে, এটা দেখালে দেখানো যায়। এটা হলো ঝুলন্ত বিম। ঝুলন্ত বিম। ঝুলন্ত বিমের বিষয়টা হলো এগুলা কি সাপোর্ট, এগুলা হলো সাপোর্ট, আর উপরেরটা কি বিম। তাহলে যে বিমের এক প্রান্ত অথবা দুই প্রান্ত সাপোর্টের দুই দিকে বা একদিকে বর্ধিত অবস্থায় থাকে তাকেই ঝুলন্ত বিম বলে। ঝুলন্ত বিম মানে কিছু অংশ ঝুলানো থাকবে, মানে বর্ধিত অবস্থায় থাকবে। তাহলে এইদিকে একটা অংশ বর্ধিত আছে, আর এটা কি দুইটা অংশ বর্ধিত আছে। যেটাই থাকুক না কেন, একটা বা দুইটা, এটা কি হ্যাঙ্গিং বিম বা ঝুলন্ত বিম। তাহলে এখন এই যে বিমের 3টা অংশ নিয়ে আলোচনা করলাম, এখানে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? থাকলে বলতে পারো। প্রশ্ন আছে তোমার? আচ্ছা, প্রশ্ন থাকলে অবশ্যই বলবা, কারণ আমি বলছি যে প্রত্যেকটা অধ্যায়ে একটা করে নিয়ম দেব, ওই নিয়ম দিয়ে সব অঙ্ক করতে পারবা। তাহলে একটা নিয়ম কি ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে পারলে বাকি অঙ্ক সব করতে পারবা একটা নিয়ম দিয়ে। এগুলো বিষয়। এরপরে আমরা লোড নিয়ে আলোচনা করব। যেহেতু লোড নিয়ে আলোচনা করব, বিম কোন ধরনের দিচ্ছি না দিচ্ছি এটা দেখার বিষয় না। আমরা এখন কি নিয়ে আলোচনা করব? লোড। তাহলে ফোকাস থাকবে কি লোডের দিকে। তাহলে প্রথমে হলো বিন্দু বল বা পয়েন্ট লোড, যেটাই বলি। ঠিক আছে, বিন্দু বল বা পয়েন্ট লোড। পয়েন্ট লোড হলো যে লোড বিমের একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে তাকেই পয়েন্ট লোড বলে। যেমন এখানে P1 যে লোড আছে এটা শুধুমাত্র এই বিন্দুতে ক্রিয়া করতেছে। P2 যে লোড আছে এটা ধরে নিলাম যে শুধুমাত্র বি বিন্দুতে ক্রিয়া করতেছে।
আর P3 যে লোড আছে এটা শুধুমাত্র কি সি বিন্দুতে ক্রিয়ান করতেছে। পয়েন্ট মানে কি বিন্দু, বিন্দু মানেই পয়েন্ট। তাহলে পয়েন্ট লোড মানে কি বোঝাচ্ছে, যে লোড বিমের একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে তাকে পয়েন্ট লোড বলে। পয়েন্ট লোডকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়, P1 P2 P3 বা পি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এরপরে দেখো সমভাবে বিস্তৃত লোড। বিম আমরা যে কোনো কিছুই নিতে পারি, আমাদের ফোকাস কি লোডের দিকে। সময় বিস্তৃত লোড হলো যেটা সমানভাবে ছড়ায় যায়, পুরো বিমের উপর কি ছড়ায় যায়। বিন্দু লোড শুধু একটা বিন্দুতে ক্রিয়া করে, কিন্তু এটা কি সমানভাবে ছড়ায় যায়, ঠিক আছে। তাই সমভাবে বিস্তৃত লোডকে ওমেগা কেজি পার মিটার আকারে প্রকাশ করা হয়। মানে সমভাবে বিস্তৃত লোডের হিসাবটা হবে 1 মিটারে। হ্যাঁ, ধরো আমি লিখলাম 200 কেজি পার মিটার, এটা দ্বারা বোঝাচ্ছে এটা সমভাবে বিস্তৃত লোড। 1 মিটারে কত কেজি কাজ করে? 2 মিটার, 200 কেজি আর কি প্রতি মিটারে। হ্যাঁ, বললাম 500 কেজি পার মিটার, তাইলে কি 1 মিটারে 500 কেজি লোড কাজ করতেছে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। তাহলে সমভাবে বিস্তৃত যে লোড আছে এটা কি ওমেগা কেজি পার মিটার দ্বারা প্রকাশ করা হয়। ওমেগা কেজি পার মিটার মানে কি 1 মিটারে ওমেগা কেজি লোড কাজ করতেছে। কি বুঝাইতে পারছি? এই হলো বিষয়। তাহলে লোডের বিষয় গেল। এখন দেখো লোড নিয়ে আলোচনা করলাম, করার পরে লোডের কেন্দ্র জানতে হবে। এখন বিন্দু লোডের ক্ষেত্রে যে বিন্দুতে বল ক্রিয়া করে সেটাই ক্রিয়াবিন্দু। সেটাই কি ক্রিয়াবিন্দু। তাহলে বিন্দু লোডের ক্ষেত্রে বল যে বিন্দুতে ক্রিয়া করে সেটাই কি ক্রিয়াবিন্দু। যেমন এবিসি। এক কথায় কেউ যদি এই অধ্যায়ের অঙ্কে ক্রিয়াবিন্দুটাকে আইডেন্টিফাই করতে পারে, সে যে কোনো ধরনের অঙ্ক করতে পারবে। তাহলে ক্রিয়াবিন্দুটা কি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে ক্রিয়াবিন্দুটা কি? বিন্দু বলের ক্ষেত্রে ক্রিয়াবিন্দু হলো যে বিন্দুতে বল ক্রিয়া করে সেটাই ক্রিয়াবিন্দু বা প্রয়োগ বিন্দু। এখন দেখো P1 বলের ক্ষেত্রে প্রয়োগ বিন্দু কি A, P2 বলের ক্ষেত্রে প্রয়োগ বিন্দু কি B, আর P3 বলের ক্ষেত্রে প্রয়োগ বিন্দু কি C বা ক্রিয়াবিন্দু কি C। এর জন্য লেখা হয়েছে ABC। তার মানে বিন্দু বলের ক্ষেত্রে যেখানে বল প্রযুক্ত হবে সেটাই কি ক্রিয়াবিন্দু বা প্রয়োগ বিন্দু। তাহলে বিষয়টাকে বুঝাইতে পারছি। এরপরে হলো হ্যাঁ, এটা বলছি সমবায় বিস্তৃত লোডের ক্ষেত্রে হবে, লিখছি লোডের ক্ষেত্রে যতটুকু দৈর্ঘ্যে বল ক্রিয়া করে বল কাজ করে ওই দৈর্ঘ্যের মধ্যবিন্দুই প্রয়োগ বিন্দু বা ক্রিয়াবিন্দু। বাকি ক্রিয়া বিন্দু। দেখো এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য ধরলাম আমরা L। টোটাল কত ধরলাম L। হ্যাঁ, তাহলে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে যতটুকু দৈর্ঘ্যে বল কাজ করে ওই দৈর্ঘ্যের মধ্যবিন্দুই প্রয়োগ বিন্দু বা ক্রিয়াবিন্দু। তাহলে এখানে টোটাল দৈর্ঘ্য কি L। তাহলে L এর মধ্যবিন্দু কি অবশ্যই এখানে হবে বা মাঝ বরাবর হবে, ঠিক আছে। তাহলে সমভাবে বিস্তৃত বলের ক্ষেত্রে যতটুকু দৈর্ঘ্যে বল কাজ করবে তার মাঝ বরাবরই হবে প্রয়োগ বিন্দু। তাই আমরা এখানে মধ্যবিন্দুকে C ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে প্রয়োগ বিন্দু কি হচ্ছে? C হচ্ছে।
ধরো আমরা ধরলাম এতটুক দৈর্ঘ্যে বল কাজ করতেছে, তাহলে ক্রিয়াবিন্দু কি মাঝখানে হবে? ধরলাম আমরা এতটুক দৈর্ঘ্যে বল কাজ করতেছে, তাহলে মাঝ বরাবর কি আনুমানিক এখানে হবে। তার মানে সমবায় বিস্তৃত বলের ক্ষেত্রে বল যতটুক দৈর্ঘ্যে কাজ করবে এর মাঝ বরাবর কি হবে? ক্রিয়াবিন্দু বা প্রয়োগ বিন্দু। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? তার মানে বিন্দু লোডের ক্ষেত্রে যেখানে কাজ করবে সেটাই প্রয়োগ বিন্দু, আর সমবায় বিস্তৃত বলের ক্ষেত্রে কি মাঝ বরাবর। তাহলে এখানে কোনো কনফিউশন আছে কিনা, থাকলে বলতে পারো। কেউ যদি এটা বুঝতে পারে তাহলে অঙ্কে আর তার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? অঙ্ক ইনশাল্লাহ 100% বুঝতে পারবে। তাহলে এটা হলো। এরপরে আমরা মোমেন্টে চলে যাব। মোমেন্টকে এম দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হলো বল ইন্টু লম্ব দূরত্ব। বল ইন্টু কি? লম্ব দূরত্ব। এখন বল, বিন্দু বলের ক্ষেত্রে বলের মান কি? P1 P2 P3 এগুলো। P1 P2 অথবা কি P3 ইত্যাদি। আর লম্ব দূরত্ব কি হবে? লম্ব দূরত্বের বিষয়টা পরে আসতেছে, এটা পরে আসতেছে। এখানে গুণ দিলাম। এরপরে দেখো সমবায় বিস্তৃত বল। সমবায় বিস্তৃত বলের ক্ষেত্রে বল কি হবে? দেখো ওমেগা কেজি পার মিটার বলতে কি বুঝি? 1 মিটারে কাজ করে ওমেগা কেজি। তাহলে এখানে টোটাল দৈর্ঘ্য কি এল, তাহলে এল মিটারে কতটুকু কাজ করবে? অবশ্যই ওমেগার সাথে এল গুণ হবে, তার মানে ওমেগা এল কেজি। এই ওমেগা এলটাকে আমরা বড় হাতে ডাব্লু ধরে নিব। তাইলে সমবায় বিস্তৃত বলের ক্ষেত্রে বলের পরিমাণ কি? ওমেগা এল। কি বুঝাইতে পারছি? তাহলে এখানে বল কি হবে? ওমেগা এল ইন্টু কি দূরত্ব বা লম্ব দূরত্ব। এখন লম্ব দূরত্বের সংজ্ঞা হলো রেফারেন্স বিন্দু ও